রবিবারের বৈঠক ইউটিউব চ্যানেলে আজ আপনার জন্য থাকছে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের প্রেত আতঙ্ক। শুরু হচ্ছে প্রেত আতঙ্ক। তখন শীতকাল। কোনো এক ছুটির দুপুরে আমি নবনির্মিত দোতলার ঘরে শুয়ে পত্রপত্রিকার পাতা উল্টাচ্ছি। এমন সময় আমার এক বন্ধু তারক এসে বলল, এই দেখ, এটা দেখেছিস? আজকের কাগজে এটা বেরিয়েছে। আমি চেয়ে দেখলাম খবরের কাগজে সম্পত্তি বাড়ি জমি বিভাগে ছোট্ট একটি বাড়ির বিক্রির বিজ্ঞাপন। বিজ্ঞাপনের হেডিং হচ্ছে ভুতুড়ে বাড়ি। নিচে লেখা আছে, ঘাটশিলায় কাশিদা অঞ্চলের আমাদের সাবেককালের বাড়িটা ভূতের উপদ্রবের জন্য বেচে দিতে চাই। সম্পূর্ণ খালি বাড়ি, সামান্য আসবাবপত্র যা আছে তা সমেত বাড়িটার দাম 5,000 টাকা। সব জেনে শুনে যদি কেউ কিনতে চান নিচের ঠিকানায় যোগাযোগ করুন। আজ থেকে বছর 30 আগে যে সময়কার কথা বলছি, তখন 5,000 টাকার দাম ছিল অনেক। কাজেই 5,000-এ যখন বাড়িটা বিক্রি হচ্ছে তখন নিশ্চয়ই বেশ বড় বাড়ি। আমি কাগজটা রেখে উঠে বসে বললাম, বেশ অভিনব বিজ্ঞাপন তো। আর বাড়ির মালিকও খুব সৎ লোক বলে মনে হচ্ছে, বুঝলি? কেননা তিনি যখন সব কিছু জেনে এবং সব কিছু জানিয়েই বাড়িটা বিক্রি করছেন তখন নিশ্চয়ই কোনো জোচ্চুরি বুদ্ধি নেই তার। কিন্তু মুশকিল হচ্ছে যে আমাদের এতে লাভ কি বলতো? এত টাকা তো আমাদের নেই যে আমরা এই বাড়ি কিনবো। অতএব কিনবে কে বলতো? তারক বলল, বাড়ি কেনার লোকের কি অভাব আছে রে? আরে, মোহনের জ্যাঠামশাই একবার ঘাটশিলায় বাড়ি কেনার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন। এখন বিজ্ঞাপনটা তাকে দেখালে নিশ্চয়ই তিনি রাজি হয়ে যাবেন। আর ভৌতিক ব্যাপার স্যাপার যেগুলো, সেগুলো তাকে যুক্তিতর্ক দিয়ে নস্যাৎ করিয়ে দিলেই হবে। মোদ্দা কথা হচ্ছে এই সুযোগে ঘাটশিলাটা একবার ঘুরে আসা। প্রস্তাবটা চানাচুরের মতোই মুখরোচক। বললাম, আরে বাহ, বেশ বলছিস তো, চল তবে এখনই যাই। আমরা দুজনে তখন খবরের কাগজের ওই অংশটার ওপর লাল পেন্সিলে দাগ দিয়ে শিবপুরে মোহনদের বাড়ির দিকে চললাম। ওদের বাড়িতে গিয়ে মোহনকেও পেয়ে গেলাম অপ্রত্যাশিতভাবে। আসলে ছুটির দিন তো, এই সময়টা খেয়ে দিয়ে সবাই একটু বিশ্রাম করে। মোহনকে কাগজটা দেখাতে ও একটু অবাক হয়ে গেল। তারপর বলল, বেশ মজার ব্যাপার তো। ভূতের বাড়ি এই কথা আগে থেকে জানিয়ে কেউ আবার বিজ্ঞাপন দেয় নাকি? লোকটার মাথা খারাপ নেই তো, নাকি বিজ্ঞাপনটাই ফলস? তারক বলল, দেখ মোহন, এটা যখন বিজ্ঞাপন তখন ফলস এটা কিছুতেই নয়। কেননা কার এত টাকা আছে যে খরচা করে এইসব ফাজলামি করতে যাবে? মোহন বলল, তা ঠিক, তবে জ্যাঠামশাই যা ভীতু লোক, তাতে এ বাড়ি উনি কিনতেই চাইবেন না। তারক বলল, আরে বাবা, বুঝছিস না কেন? ভূত টুত ওসব বাজে। আসলে ভদ্রলোকের সম্পত্তি অনেক, বিক্রি করতে চাইছেন কিন্তু খদ্দের পাচ্ছেন না। কাজেই এই চমক লাগানো বিজ্ঞাপনে কিছু লোকের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। আরে অনেক লোকই তো আছে যারা ভূতের নাম শুনলেই উৎসাহিত হয়ে পড়ে। দেখা গেল তাদের ভেতর থেকেই কেউ হয়তো জেদ করে বাড়িটা কিনে ফেললো। মোহন বলল, এটা অবশ্য মন্দ বলিসনি। ঠিক আছে, এসেছিস যখন বস তোরা। জ্যাঠামশাই সবে শুয়েছেন, উঠলেই খবরটা দিচ্ছি। তারপর বাড়ি কেনা হোক আর না হোক, দেখতে যাওয়ার ছলে 2-4 দিন ঘাটশিলা থেকে ঘুরে আসা যাবে ক্ষণ। তারক বলল, আমিও তাই বলি, বুঝলি। তোর জ্যাঠামশাইকে যেভাবেই হোক তুই রাজি করা।
আমাদের তিনজনের তাহলে রথ দেখা কলা বেচা দুইই হবে। আর যদি সম্ভব হয় তো এক রাত ভূতের বাড়িতে কাটিয়েও আসতে পারবো আমরা। ভূত সম্বন্ধে আমাদের একটা অভিজ্ঞতাও হবে। সেই দুপুরটা আমরা তিনজনে এক নতুন আনন্দে চুটিয়ে গল্প করে কাটালাম। তারপর বিকেলবেলা খবরের কাগজটা মোহনের জ্যাঠামশাইকে দেখাতেই লাফিয়ে উঠলেন তিনি। উনি বললেন, না না না, ও বাড়ি আমি কিনবো না। আমি টাকা দিয়ে জিনিস কিনবো, ওই সব ঝামেলার মধ্যে কেন যাব আমি? তাছাড়া তোমরা আজকালকার ছেলেরা ভূত প্রেত মানো না বটে, কিন্তু আমি মানি। কেননা আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক সময় ভূতের অস্তিত্ব অনুভব করেছি। তাই বলি, কি দরকার বাবা ওসবের মধ্যে যাওয়ার? তবে ঘাটশিলায় একটা বাড়ি কেনবার ইচ্ছে আমার আছে। আমি বরং তোমাদের কিছু টাকা দিচ্ছি, তোমরা তিনজনে দিন কতক ঘাটশিলা থেকে ঘুরে এসো। আর যদি কোথাও ভালো কোনো বাড়ির খোঁজ খবর পাও তো দেখে এসো, পরে দরদাম করে কেনা যাবে। আমরা তাতেই রাজি হয়ে মনের আনন্দে ঘাটশিলা যাওয়ার তোড়জোড় শুরু করতে লাগলাম। পরদিন বেলা 11টায় নাগপুর এক্সপ্রেস চেপে আমরা ঘাটশিলার দিকে রওনা হলাম। সন্ধ্যের পর যখন স্টেশনে নামলাম তখন চারিদিক ঘুটঘুট করছে অন্ধকার। ঘাটশিলা তখন এখনকার শহরের মতো নয়, একেবারে বুনো জায়গা ছিল। স্টেশনের কাছেই একটা চায়ের দোকানে খোঁজ খবর নিয়ে 4-5 দিনের জন্য একটা ঘরের ব্যবস্থা করে ফেললাম আমরা। রাতটা ভাড়া বাড়িতে কাটিয়ে পরের দিন সকালে আমরা তিনজনে যুক্তি করে সেই ভূতের বাড়িটাই দেখতে চললাম। ঠিক হলো, বাড়ি যদি পছন্দ হয় তাহলে ওই বাড়িই জ্যাঠামশাইকে রাজি করিয়ে কেনাবো আমরা। আর যদি না হয় তাহলে এক রাত ওই বাড়িতে থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে ফিরে আসব। খবরের কাগজে দেওয়া ঠিকানার খোঁজ করে আমরা রাজবাড়ির কাছে বিজ্ঞাপনদাতার বাড়িতে এসে উপস্থিত হলাম। ভদ্রলোকের নাম সিন্ধুবাবু, কৃপা সিন্ধু রায়। বেশ অভিজাত পরিবারের লোক বলে মনে হয়। আমরা যখন তার বাড়িতে গিয়ে পৌঁছালাম তখন সকাল 9টা। বাড়ির চাকর এসে আমাদের বৈঠকখানা ঘরে বসতে বলল। আমরা বসলাম। একটু পরে সর্বাঙ্গে শালমুড়ি দিয়ে মধ্যবয়সী সিন্ধুবাবু এসে বসলেন আমাদের সামনে। তারপর স্মিত হেসে বললেন, কোথা থেকে আসছেন আপনারা? আপনাদের পরিচয়? তিনজনের হয়ে আমিই বললাম, আমরা হাওড়া থেকে আসছি। আমার এই বন্ধুটি খবরের কাগজে আপনার দেওয়া বিজ্ঞাপন দেখে ওই বাড়িটা কিনতে চান। অবশ্য বাড়িটা যদি পছন্দ হয় তো। কিন্তু ওটা তো ভূতের বাড়ি, ও বাড়ি কিনে কি করবেন আপনারা? আমি বললাম, ভূতের বাড়ি সেটা তো আমরা জেনেই আসছি। আর কিনতে চাই এই কারণে যে ও বাড়িতে তো আমরা বরাবরের জন্য থাকতে আসছি না। ভূতের বাড়ি ভূতেরাই থাকবে, আমরা শুধু মাঝে মধ্যে দিন কতকের জন্য এসে একটু উপদ্রব করে যাব। সিন্ধুবাবু চুপ করে বসে কি যেন ভাবলেন। তারপরে আমাদেরকে গম্ভীরভাবে বললেন, ঠিক আছে, একটু বসুন আপনারা, আপনাদের চা জল খাবার আসছে। খানিক বসার পরই চাকর এসে 1 প্লেট করে গরম হালুয়া এবং ধুমায়িত চা 1 কাপ করে রেখে গেল আমাদের সামনে। আমরা তিনজনই খেয়ে নিলাম সেগুলো। তারপর সিন্ধুবাবুর লোকের সঙ্গে চললাম বাড়ি দেখতে। কাশিদা এখান থেকে অনেক দূরে, তবুও আমরা পায়ে হেঁটেই দেখতে গেলাম বাড়িটা। সিন্ধুবাবুর যে লোক আমাদের বাড়ি দেখাতে নিয়ে যাচ্ছিলেন তার নাম রাখালদা। রাখালদা যেতে যেতে বললেন, আপনারা কলকাতা থেকে আসছেন তো? তা বলছিলাম কি। মোহন বাধা দিয়ে বলল, না রাখালদা, আমরা মোটেই কলকাতার লোক নই, আমরা হাওড়ার লোক, শিবপুরের বাসিন্দা, হাওড়া থেকেই এসছি। রাখালদা বলল, সে যেখানকারই লোক হন না কেন, হাওড়া আর কলকাতা একই ব্যাপার। তা বলছিলাম কি, এ বাড়ি আপনারা কিনবেন না। দারুণ উপদ্রব এই বাড়িতে, আজ পর্যন্ত কেউ এক রাতের বেশি টিকতে পারেনি এখানে। মোহন বলল, সে কি,
রাখালদা বলল, এসব বাড়ি অফিস কাচারি ইত্যাদির ব্যবহারের জন্যই ভালো, কিন্তু থাকার পক্ষে এ বাড়ি উপযুক্ত নয়। মোহন বলল। কেন বলুন তো? রাখালদা বলতে আরম্ভ করলেন, শুনুন তবে, সিন্ধুবাবুরা এই অঞ্চলের অত্যন্ত প্রতিপত্তিশালী লোক। ঘাটশিলা এবং এর আশেপাশে বেশ কয়েকটি বাড়ি আছে এদের। কাশিদার এই বাড়িটি সিন্ধুবাবুদের সাবেককালের বাড়ি। ওর কাকা আর কাকিমার মধ্যে প্রায়ই খুব ঝগড়াঝাটি হতো। এই বিবাদ সূত্রেই সিন্ধুবাবুর কাকা এক রাতে আগুনে পুড়ে আত্মহত্যা করেন। সেই থেকেই উপদ্রব। তা উপদ্রব এমনই চরম পর্যায়ে পৌঁছালো যে কাকিমা ঠিক করলেন গয়ায় গিয়ে পিণ্ডি দিয়ে আসবেন। কিন্তু সেখানেও নানা ঝামেলা। যাত্রাপথে ট্রেনের কামরাতেই কাকিমা স্বপ্ন দেখলেন কাকাবাবু তাকে ভয় দেখিয়ে গয়ায় যেতে মানা করছেন। কিন্তু সেই স্বপ্নকে তিনি আমল না দিয়েই গয়ায় নেমে পান্ডা ঠিক করে সর্বাগ্রে চললেন পেতশিলায় পিণ্ডি দিতে। আর সেই সময় টাঙ্গা গেল লরির ধাক্কায় উল্টে। কাকিমা পায়ের হাড় ভেঙে হাসপাতালে গেলেন। পিণ্ডি দেওয়া তো হলোই না, উল্টে 6 মাসের ওপর হাসপাতাল থেকে ভাঙা পা নিয়ে ফিরে এলেন ঘাটশিলায়। তারপর একদিন ছাদ থেকে পড়ে তিনিও মারা যান। সেই থেকে ওই বাড়িতে যে কেউ থাকতে গেছে সেই নানা রকম ভয় পেয়ে পালিয়ে এসেছে। বলেন কি? হ্যাঁ, রাত দুপুরে এমন সব কাণ্ড কারখানা হয় ও বাড়িতে যে কোনো সুস্থ মানুষের পক্ষে তা চোখে দেখা অসম্ভব। একবার টাটানগর থেকে একদল ছেলে জোর করে ওই বাড়িতে থাকবে বলে এসেছিল, কিন্তু পরদিন সকালে তাদের কাউকেই আর দেখা যায়নি এখানে। আমি বললাম, সে কি, ভূতেরা খেয়ে ফেললো নাকি তাদের? না না, রাত শেষ হওয়ার আগেই তারা পালিয়ে বাঁচে এবং পরে টাটানগর থেকে চিঠি দিয়ে পালিয়ে আসার কারণও জানায়। কি কারণ? তা বলতে পারবো না। তাই বলছিলাম, কি দরকার ও বাড়ি নিতে যাওয়ার? এর চেয়ে বাড়ি যদি সত্যিই কেনেন তো আমি একটা ভালো বাড়ির সন্ধান দিতে পারি। মোহন বলল, বেশ তো, আগে দেখি না এ বাড়িটা, তারপর যদি পছন্দ না হয় তখন আপনার বাড়িটাও দেখে আসা যাবে। এইভাবে কথা বলতে বলতেই আমরা সেই বাড়ির কাছে এসে পৌঁছালাম। দূরে পাহাড়ের সারি, ছোট ছোট টিলা, ঘন শালবন, কি চমৎকার! তারই মধ্যে এক অপূর্ব প্রাকৃতিক পরিবেশে একটা পাঁচিল ঘেরা মস্ত দোতলা বাড়ি, বহু দিনের পুরনো, তবু আজও ব্যবহারযোগ্য। তালা খুলে আমরা ভেতরে ঢুকলাম। বহুদিন ঘরে ঝাঁট পড়েনি। বাগানটা আগাছায় ভরা। এই বাড়ির 5,000 টাকা দাম মানে একেবারে জলের দাম। কেননা অনেক জায়গা, বড় বড় ঘর, ছোটোখাটো প্রাসাদ একটা। বাড়িটার রিপেয়ারিং কস্টই 5,000-এর অনেক বেশি। এর আশেপাশে অবশ্য কোনো বাড়ি নেই, যা আছে সবই দূরে। আমরা বাড়িতে এসে নিচে উপর করে সব ঘরগুলো ঘুরে ফিরে দেখলাম। বসবাসের জন্যই হোক আর অবসর বিনোদনের জন্যই হোক, এর চেয়ে লোভনীয় বাড়ি সত্যি হতে পারে না। আমরা সবাই একমত হয়ে বললাম, রাখালদা, আপনি যাই বলুন না কেন, এ বাড়ি আমরা কিনবই, কি বলিস? হ্যাঁ, ঠিকই বলেছিস। হ্যাঁ হ্যাঁ, যা বলেছিস। মোহন বলল, হ্যাঁ, শুধু তাই নয়, আজ থেকে যে কদিন আমরা ঘাটশিলায় আছি সে কদিন আমরা এই বাড়িতেই থাকবো। রাখালদা একটু মন মরা হয়ে বললেন, যা আপনারা ভালো বোঝেন তাই করবেন, পরে যেন দোষ দেবেন না আমাদের। আরেকটা কথা,
এখানে আলোর কোনো কানেকশন নেই, দোকান থেকে একটা হেরিকেন আনিয়ে নেবেন। এই বলে আমাদের হাতে চাবি দিয়ে চলে গেলেন রাখালদা। এরপর এক সময় আমরাও আমাদের সেই ভাড়া করা বাড়িতে গিয়ে মালপত্র যা ছিল নিয়ে চলে এলাম এখানে। তারপর সারা দিন ধরে এ ঘর সে ঘর নিচে ওপর এই করতে লাগলাম। সম্পূর্ণ বাড়িটা আমাদের দখলে পেয়ে মনের ভাব এমনই হলো যেন বাড়িটা আমাদেরই হয়ে গেছে। ইতিমধ্যে আমাদের এই বাড়িতে আসতে দেখে কিছু কৌতূহলী মানুষও উঁকি ঝুঁকি মারতে লাগলো এদিক সেদিক থেকে। আমরাও সবার জন্যই বাড়িটার অবারিত দ্বার রাখলাম। সবাই যখন শুনলো আমরা এই বাড়ি কিনতে চাই, তখন যার পর নাই অবাক হয়ে গেল সকলে। সবাই এক বাক্যে বারণ করতে লাগলো এই বাড়িতে না থাকা বা এই বাড়ি না কেনার জন্য। সবাই বলল, বাড়িটা সত্যি উপদ্রবের বাড়ি, ঠিকই বলেছে। নাহলে কখনো এত কম দামে এত বড় একটা বাড়ি এতদিন খালি পড়ে থাকে? আরে কেন যে এরকম করছে? আরে কেন যে এরকম করছে ছেলে পিলেরা? এই বাড়িটা আরে কি যে বলবো এইসব আজকালকার ছেলে মেয়ে। একদম ঠিক বলেছো, যা ভূতেদের নিয়ে কেন আরে চলে যাও এখান থেকে, চলে যাও। হ্যাঁ বাবা, তোমরা যাও তো যাও, এখান থেকে সব বাড়ি কিনো না। হ্যাঁ, তো ভূতের উপদ্রব, বাবারে বাবা। একদম যাচ্ছে তাই, একদম এরা কি করছে? যাও বলেছো, যাও। তুমি কিছু বলো। আমরা সব শুনলাম, শুনে বললাম, তবুও আমরা নিজেরা একবার পরখ করে দেখতে চাই। আর যদি সেরকম কিছু ঘটে তাহলে এই বাড়ি আমরা কিনছি না। হ্যাঁ, তাই তো। অবশেষে আমাদের জেদ দেখে দু একজন একটু অন্য সুরে কথা বলল। হ্যাঁ, বোঝাও বোঝাও, একটু ওদের একটু বোঝাও। তা একান্তই যখন কিনবেন, তা আপনারা তখন দু এক রাত এখানে একটু থেকেই দেখুন। বাড়িটার বদনাম আছে ঠিকই, হ্যাঁ দেখুন না, তবে- বুঝবেন, তাহলেই বুঝবেন। হ্যাঁ, তবে সচরাচর কেউ থাকে না, ঠিক আছে? বুঝবেন ঠেলা, হ্যাঁ। ভালো বলছি চলে যান। এতদিনে ভূতের উপদ্রব একটু কমেছে কি না আপনারা নিজে একটু থেকে দেখে বলবেন। হ্যাঁ, কেউ কেউ বলল, হ্যাঁ হ্যাঁ, সাহস করে থেকেই যান। অন্য একজন বললেন, হ্যাঁ, তাছাড়া আমরা যখন জেনে গেছি তখন আমরাও একটু সজাগ থাকব। যদি বেশি ভয় টয় পান তো ছাদে উঠে জোরে জোরে চেঁচাবেন, দল বেঁধে ছুটে আসবো আমরা। আমরা জানলা দরজা বন্ধ করে ঘরে আলো জ্বেলে তিন বন্ধুতে এই নির্জন বাড়িতে সত্যিকারের ভূত এলে কিভাবে মোকাবেলা করব সেটা নিয়ে আলোচনা করতে লাগলাম। এরপর রাত আরও বাড়লে তক্তপোষে পাতা বিছানায় মশারি খাটিয়ে আমরা তিনজন জড়াজড়ি করে লেপ চাপা দিয়ে শুলাম। শোয়ার সঙ্গে সঙ্গেই ঘুম। রাত তখন কত তা কে জানে। হঠাৎ ঝনঝন করে দরজায় শিকল নাড়ার শব্দ শুনে ঘুম ভেঙে গেল আমাদের। শিকল নাড়তে নাড়তে কে যেন একজন ভারী কি গলায় বলল, এই যে কে আছেন ভেতরে, দরজা খুলুন। আমরা তিনজনেই উঠে বসলাম। মোহন বলল, কে কে? কে তা দেখতেই পাবেন, দরজা খুলুন। আমরা উঠে গিয়ে দরজা খুললাম। কিন্তু কি আশ্চর্য, কোথায় কে? সব ফাঁকা। দালানের দরজাটাও খিল দেওয়া, যেমনকার তেমনই আছে। কে তাহলে কিভাবে এসে ঘুম ভাঙালো আমাদের? ভয়ে বুকের রক্ত হিম হয়ে এলো। একটা ঠান্ডা স্রোত নেমে এলো পিঠের শির দাঁড়াবে। আমরা আবার দরজা বন্ধ করে শুতে এলাম। কিন্তু এসে দেখি অসম্ভব ব্যাপার। এরই মধ্যে আমাদের তক্তপোষটা ঘরের উল্টো দিকে নিয়ে যাওয়া হয়েছে এবং আমাদের বিছানাও দখল করেছে কারা। দেখলাম আমাদের লেপটা মুড়ি দিয়ে কারা যেন দুজনে শুয়ে আছে। লেপটা এমনভাবে ঢাকা যে মুখ দেখতে পাচ্ছি না তাদের, শুধু মাথা দুটো দেখা যাচ্ছে। আমরা যত জোরে লেপটা তাদের গা থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম, তারা তত আঁকড়ে ধরলো আমাদের লেপটাকে। অবশেষে অনেকক্ষণ টানা হ্যাচড়ার পর লেপ আবার আলগা হয়ে গেল। বিছানা থেকে লেপটা উঠিয়ে নিয়ে দেখলাম
কেউই নেই ভেতরে। আমরা তিনজনে আবার তক্তপোষটাকে যথাস্থানে ফিরিয়ে এনে ফের লেপের তলায় ঢুকলাম। তারক বলল, না ভাই, কাজটা ভালো করিনি। এতগুলো লোকের কথা ঠেলে এই বাড়িতে রাত কাটাতে এসে খুবই অন্যায় কাজ করেছি। এখন ভালোয় ভালোয় ফিরে যেতে পারলেই বাঁচি। কি সাংঘাতিক। আমি তো ভয় কোনো কথাই বলতে পারলাম না। মোহন বলল, সকালটা একবার হলে হয়। এর আগে সত্যি কথা বলতে কি, ভূত প্রেত আমি সত্যিই বিশ্বাস করতাম না। অথচ আজ যা দেখলাম তা মনের ভ্রম বলে উড়িয়ে দেওয়ার ক্ষমতা নেই। এ বাড়িতে আর এক মুহূর্ত থাকা উচিত না। আমরা ভয় জড়সড় হয়ে আরও কিছু ঘটে কিনা দেখবার আশায় জেগে রইলাম। ঘুম তো এলোই না, ঘুমোতে সাহসও হলো না। ঘুমিয়ে পড়লে যদি আবার শিকল ঝনঝন করে। বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর আমরা দালানে একটা খট খট শব্দ শুনতে পেলাম। মনে হলো কে যেন চটি পড়ে পায়চারি করছে। দালানের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত একবার যাচ্ছে, একবার আসছে। তারপর আবার সেই ঝনঝন করে শিকল নাড়ার শব্দ শুনতে পেলাম। সভয় আমরা তিনজনকে জড়িয়ে ধরলাম। কেউ আর উঠলাম না দরজা খুলতে। শিকল ঝনঝন করে বেজেই চলল। তারপর শোনা গেল আবার আগের মতো ক্রুদ্ধ কণ্ঠস্বর। কারা আছে দরজার ভেতর? দরজাটা এত করে খুলতে বলছি যে, দরজা খোলা। কে খুলবে দরজা? আমরা তখন আতঙ্কে নীল হয়ে উঠেছি ক্রমশ। কেই বা যাবে দরজার কাছে? উঠে দাঁড়াবারও শক্তি একজনেরও নেই। ক্রুদ্ধ কণ্ঠস্বর আবার শোনা গেল। দরজা না খুললে কিন্তু ভয়ানক ব্যাপার হবে। খোলো বলছি, না হলে ভেঙে ঢুকবো। বলার সঙ্গে সঙ্গে দরজায় দমাদ্দম লাথি পড়তে লাগলো। অগত্যা উঠতেই হলো। তিনজনে পা টিপে টিপে দরজার কাছে গিয়ে খিলটা খুলতেই দরজাটা সশব্দে দু হাট হয়ে খুলে গেল। মনে হলো কেউ যেন ওদিক থেকে জোরে ধাক্কা দিয়ে খুলে দিল দরজাটা। সে কি দারুণ শব্দ! গোটা বাড়িটা কেঁপে উঠল বুঝি। কেউ কোথাও নেই। এই শীতেও ঘাম দিল গায়ে। এরপরে আর বিছানায় ফিরে যাওয়ার মতো মন বা সাহস কোনোটাই নেই। সেখানেও তো আগের মতোই খারাপ ব্যাপার ঘটতে পারে, অর্থাৎ কিনা লেপ নিয়ে টানাটানি। কি যে করি, পরস্পর মুখ চাওয়াচাই করছি এমন সময় আমাদের লণ্ঠনটা কে যেন আছাড় মেরে ভেঙে ফেলে দিল। অন্ধকার, চারিদিক অন্ধকারে ঢেকে গেল। মোহনের টর্চ ছিল। টর্চ জেলে হাত ঘড়িতে দেখে নিলাম রাত তখন 2:30। এখনই পালাতে হবে এখান থেকে, না হলে যে কোনো মুহূর্তে ভয়ানক কিছু একটা ঘটে যেতে পারে। ওদিকে বারান্দার দরজাতেও তখন দমাদ্দম লাথি পড়তে শুরু করেছে, লাথির পর লাথি। আর সেই সঙ্গে প্রচণ্ড ধমকানি। কেউ এক নাগাড়ে বলে চলেছে, খোলো বলছি, খোলো 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 খোলো। কি হলো, খুলবে না? শিগগিরই খুলে দাও। আমরা কোনো রকমের দরজা খুলেই এক লাফে বাড়ির বাইরে চলে এলাম। তারপর পেছন ফিরে দেখি দালানের দরজার কাছে আগুনে পোড়া ঝলসানো চেহারার এক বিকট মূর্তি দাঁড়িয়ে আছে। তাকে দেখে মোটেই মানুষ বলে মনে হলো না। মানুষ কখনো অত কুৎসিত হয় না, মানুষ কখনো অত দীর্ঘ হয় না, মানুষের চোখ দিয়ে কখনো অত আগুন বেরোতে পারে না। আমরা বেশিক্ষণ চেয়ে থাকতে পারলাম না সেই দিকে। বাগানের দরজার খিল খুলে বাইরে বেরিয়ে হাঁফ ছেড়ে বাঁচলাম। অদূরে একটা আদিবাসী বস্তি ছিল। বাকি রাতটুকু সেখানে কাটিয়ে পরদিন ভোরে সোজা হাওড়ায়। এতক্ষণ শুনছিলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের প্রেত আতঙ্ক। আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।